আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা জানো আমার চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা আগে বলে নেই, সেটি হচ্ছে আমার চ্যানেলটি আসলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছিলাম। এর কারণে আসলে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে সাসপেন্ড করা হয়েছিল। তো অনেক স্টুডেন্ট আমাকে বিগত কয়েকদিন ধরে এসএমএস করেছিলেন যে ভাইয়া আপনার চ্যানেল আমি সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না কেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি আলহামদুলিল্লাহ যে আমি আবার ফিরিয়ে পেয়েছি একবার আবেদন করার পরই। তো বন্ধুরা, তোমাদেরকে আজ আমরা একটি বিজ্ঞান অনুসন্ধানী পাঠের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান অর্থাৎ তৃতীয় অধ্যায় এর দুইটা টপিক, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল এবং আপেক্ষিক তত্ত্ব। এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা একদম ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। তো দেখো বন্ধুরা, স্ট্যান্ডার্ড মডেল এবং আপেক্ষিক তত্ত্ব। তো স্ট্যান্ডার্ড মডেলটা বুঝবার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার এর আগের পর্ব অর্থাৎ 6 নম্বর পর্বটি না দেখে থাকো তাহলে কিন্তু এই স্ট্যান্ডার্ড মডেল টপিকটা কিন্তু বুঝবে না। তাই তোমাদের কাছে অবশ্যই বলবো যে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই 6 নম্বর পর্বটি আগে দেখে আসো, তারপর এই পর্বটি কন্টিনিউ করবে, তাহলে স্ট্যান্ডার্ড মডেল টপিকটা বুঝে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই যে স্ট্যান্ডার্ড মডেল আমরা যে টপিকগুলো পড়তেছি এই টপিকগুলোতে আসলে বুঝবার চেয়ে মুখস্থ টার্ম বেশি। দেখো স্ট্যান্ডার্ড মডেলে কি বোঝানো হচ্ছে। কাজেই একজন মোটামুটি এইভাবে আনন্দ পেতে পারত যে মাত্র 4টি বস্তুকণা ফার্মিয়ন দিয়েই এই মহাবিশ্বের সকল পদার্থের গঠন ব্যাখ্যা করা সম্ভব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে 4টা বস্তুকণা ফার্মিয়ন। দেখো আমরা বিগত পর্বে অর্থাৎ 6 নম্বর পর্বে আমরা কিন্তু ফার্মিয়নের 4টা বস্তুকণা পেয়েছিলাম। ফার্মিয়নের ক্ষেত্রে 4টা বস্তুকণা পেয়েছিলাম, সেটা হচ্ছে কোয়ার্ক 2টা এবং লেপটন 2টা। তো দেখো এই যে দুইটা করে 4টা, এই 4টা বস্তুকণা দিয়ে আসলে এই মহাবিশ্বের সবকিছুই আসলে ব্যাখ্যা করা সম্ভব এরকমটা ধারণা করা হতো। কিন্তু আসলে ব্যাপারটি শেষ পর্যন্ত এত সহজ থাকেনি, অর্থাৎ ব্যাপারটা এত সহজ না। দেখা গেল ফার্মিয়নের যে পরিবারটির কথা বলা হয়েছে বিভিন্ন কারণে সেটা যথেষ্ট নয়। আমরা ফার্মিয়নের পরিবার বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে আমরা পূর্বের পর্বে অর্থাৎ 6 নম্বর পর্বে কিন্তু আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে এই যে ফার্মিয়নের যে 4টা পর্ব আমরা পেয়েছিলাম, 4টা পরিবার আমরা পেয়েছিলাম, 4টা পরিবার আমরা পেয়েছিলাম। এই 4টা পরিবারের সঙ্গে আসলে যথেষ্ট নয়। এই 4টা পরিবারের সঙ্গে আরো কিছু সদস্য যুক্ত হবে বা হতে পারে। ঠিক এরকম আরো 2টো পরিবার দরকার। এই যে দেখো বলে দিয়েছে পরিবার। এরপরে দেখো ইউ ডি ই আর হচ্ছে নিউ ই, এটা হচ্ছে নিউ, এটাকে তোমরা আসলে ভি বলতে পারো, তবে ভি না বলে এটা নিউ বলাটাই শ্রেয়, কারণ এটির নাম হচ্ছে কি নিউ। এর নাম হচ্ছে কি বন্ধুরা নিউ। আর এই যে ই এর পরিবারটিকে প্রথম প্রজন্ম বলা হয়। অর্থাৎ এই যে আমরা পূর্বে এটা কিন্তু গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইউ ডি ই এবং তোমার হচ্ছে নিউ ই, এই পরিবারটিকে বলা হয় প্রথম প্রজন্ম। এই প্রথম প্রজন্ম দিয়েই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু গঠিত হলেও প্রকৃতির রহস্য বোঝার জন্য আমাদের হুবহু এরকম আরো 2টি প্রজন্ম প্রয়োজন। সেগুলো হচ্ছে সি এস, এটাকে বলা হয় হচ্ছে মিউন, মিউ বলতে পারো আসলে মিউন। এরপরে হচ্ছে নিউ মিউন এবং এটা একটা পরিবার, এখানে কিন্তু এটা একটা পরিবার সি। এই সিটা হচ্ছে চার্ম কোয়ার্ক, এটা একটু মনে রাখবা। এখানে এসটা হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক। এরপরে এই যে মিউ বা মিউন, এটা তোমাদের এখানে দেয়া আছে যে মিউন। এরপরে হচ্ছে মিউন, এটা হচ্ছে নিউ, ভির মতো দেখতে, এটা হচ্ছে নিউ আর এটা হচ্ছে মিউন। এরপরে এটা একটা পরিবার এবং তার সঙ্গে কি এই যে টি বি আর এটা হচ্ছে টাউ। এই যে এই চিহ্নটার নাম হচ্ছে কি বন্ধুরা টাউ। এই চিহ্নটাকে এইভাবে প্রকাশ করতে পারো তোমরা আসলে এইভাবে লিখে, অথবা তোমরা চাইলে এই মাথাটা একটু বাঁকা করে দিয়ে নিচের দিকে এভাবে টান দিবা। এই চিহ্নটাকে বলা হয় কি বন্ধুরা টাউ। এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে টাউ, অথবা টাও বলতে পারো, ও বলতে পারো, সমস্যা নাই, একই কথা। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে টাউ। এরপরে হচ্ছে নিউ টাউ।
আচ্ছা, তাহলে দেখো আমরা এটা একটা পরিবার পেলাম, এটা একটা পরিবার পেলাম। তাহলে আমাদের প্রথম প্রজন্ম ছিল হচ্ছে এটা, তার সঙ্গে এটা দ্বিতীয় প্রজন্ম, এটা হচ্ছে তৃতীয় প্রজন্ম। এই যে দেখো এই জিনিসগুলো তোমাদের এখানে দেওয়া আছে। কোয়ার্ক হলো দ্বিতীয় প্রজন্মের কোয়ার্ক হলো CRS, দ্বিতীয় প্রজন্মের কোয়ার্ক হলো CRS, এবং দ্বিতীয় প্রজন্মের লেপটন হচ্ছে মিউঅন, মিউ বলতে পারো সরাসরি মিউঅন, এবং কি নিউ মিউঅন। এরপরে দেখো এই যে তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে কোয়ার্ক হলো টি এবং বি। এই টিটা আসলে টপ কোয়ার্ক, এরপরে বিটা হচ্ছে বটম কোয়ার্ক। এটা একটু মনে রাখবা, এই টিটা হচ্ছে টপ কোয়ার্ক, এরপরে হচ্ছে তোমার বিটা হচ্ছে বটম কোয়ার্ক, এরপরে টাউ, এই যে এখানে দেখো লিখে দেওয়া আছে, এটা হচ্ছে টাউ, আর এটা হচ্ছে কি টাউ নিউট্রিনো। এই যে তোমাদের হচ্ছে ভির মতো, এটা দিয়ে আসলে আমরা নিউট্রিনোকে প্রকাশ করি, সেটা তুমি আমার আসলে গত পর্বটা দেখলেও বুঝে যাবে। তাহলে এটা কি টাউ নিউট্রিনো। সেম ভাবে এখানে যে মিউঅন নিউট্রিনো, যেহেতু এটা হচ্ছে মিউঅন, এই যে এই চিহ্নটাকে আসলে মাইক্রোর মতো দেখতে, মাইক্রোর মতো দেখতে, কিন্তু এটা আসলে মিউ আমরা বলতে পারি যে মিউঅন। তারপরে হচ্ছে এই যে ভির মতো দেখতে যেটা, সেটা আসলে নিউ, কিন্তু এটা আসলে এই জায়গাতে আমাদের বলা হচ্ছে কি নিউট্রিনো, এই জন্য মিউ নিউট্রিনো। আচ্ছা, এখন দেখো এগুলো এখানে দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্ম সম্পর্কে পরিচয় করে দিল। তো আসলে আমরা এর আগের পর্বে প্রথম প্রজন্ম সম্পর্কে পরিচিত হয়েছিলাম। এই যে এখানে ছিল হচ্ছে সেটা প্রথম প্রজন্ম, ফার্মিয়নের ক্ষেত্রে প্রথম প্রজন্ম। তো প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্ম আমরা তিনটাই পেয়ে গেলাম। এবার আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত জানবো, এবং আলাদা করে লেখা না হলেও মনে রাখতে হবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে রয়েছে তাদের প্রত্যেকটির প্রতিপদার্থ, অর্থাৎ প্রত্যেকটা কণার একটা করে প্রতিপদার্থ রয়েছে। সেটা কিন্তু আমরা বিগত পর্ব একদম বিস্তারিত বলেছিলাম যে একটা করে পদার্থের যতগুলো আমরা কণা পাবো, প্রত্যেকটা কণার আসলে প্রত্যেকটা কণার আরেকটা করে প্রতিপদার্থ বা প্রতিরূপ থাকে। একটা করে কণার একটা করে কি থাকে? প্রতিরূপ থাকে। আমরা যদি পদার্থগুলো আলাদাভাবে না লিখি, তাহলে ছোট একটা ছকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মৌলিক কণাকে লিখে ফেলা যায়। সঙ্গত কারণেই তোমাদের মনে হতে পারে শক্তি কণা, বোজনগুলোর প্রতিকণাগুলোকেও আমাদের তালিকায় নেওয়া দরকার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বস্তু কণার ভিতরে বল ও শক্তি আদান প্রদানকারী এই শক্তি কণা বোজনগুলোর কয়েকটি নিজেরাই নিজেদের প্রতিকণা এবং কয়েকটি একটি অন্যটির প্রতিকণা, তাই তাদের আলাদা তালিকা করার প্রয়োজন হয়নি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে বোজন কণাগুলোকে আলাদা করে তালিকা করেনি বা আলাদা করে তালিকা করার প্রয়োজন হয়নি, কারণ বোজন কণাগুলো যে তাদের হচ্ছে প্রতিকণাগুলো পাবো, সেই প্রতিকণাগুলো আসলে নিজেরাই নিজেদের প্রতিকণা, অথবা নিজেদের মধ্যেই একটা আরেকটার প্রতিকণা। এই জন্য আসলে বোজন কণাগুলোকে এর মধ্যে নেওয়া হয়নি। এই সকল কণা ব্যবহার করে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা হয়, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল। তো এখানে তোমরা স্ট্যান্ডার্ড মডেল আসলে সংজ্ঞাটাও পেয়ে গেলাম। এরপরে দেখো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে তোমরা হয়তো পর্যায় সারণী সম্পর্কে জেনেছো। হ্যাঁ, তোমাদের পর্যায় সারণী, তোমাদের এই যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠের 6 নম্বর অধ্যায়, একটা সম্পূর্ণ অধ্যায় দেয়া আছে পর্যায় সারণী। সেখানে বলা হচ্ছে যে পর্যায় সারণীতে যেমন মৌলিক পদার্থগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে। তোমরা জানো যে পর্যায় সারণীতে যেগুলো মৌলিক পদার্থগুলো আছে, পর্যায় সারণীতে 118টা যে মৌল আছে, এগুলো সবই আসলে মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থগুলো ধারাবাহিকভাবে সিরিয়ালি 118টা পর্যন্ত সাজানো আছে। আচ্ছা, সাজানো থাকে। স্ট্যান্ডার্ড মডেলেও একইভাবে একটি সারণীতে মৌলিক কণাগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে। তবে তোমাদের মনে রাখতে হবে এই কণাগুলোর ভর, চার্জ এবং আরও নানা ধরনের বৈশিষ্ট্য রয়েছে। আলোচনাটুকু সহজ রাখার জন্য সেগুলো এখানে আসলে যেগুলো দেয়া আছে, এখানে প্রিন্টিং মিস্টেক একটু, এখানে যেগুলো হবে না, হবে সেগুলো সম্পর্কে এখানে কিছু বলা হয়নি। এ সময় পরমাণুকে অবিভাজ্য বা অবিভাজ্য একক ভাবা হতো। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, এই যে পরমাণুকে কিন্তু একটা সময় অবিভাজ্য ভাবা হতো। এটা তোমাদের আসলে পদার্থের গঠন ওই চ্যাপ্টারে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে যখন তোমরা জানবা, তখন একদম বিস্তারিত জানতে পারবা। তোমরা যদি ওই রাদারফোর্ড পরমাণু মডেলের ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই দেখে নেবে, আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি সেই অধ্যায়ের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখো, সেখানে আসলে ধারণা করা হতো যে পরমাণু প্রকৃতপক্ষে অবিভাজ্য, মানে এক সময় প্রথমে মনে করা হতো, কিন্তু পরবর্তীতে ধারণা মানুষের বদলে যায়। তখন আসলে প্রমাণ হয় যে পরমাণু আসলে অবিভাজ্য না,
পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরপরে আরো কিছু, এগুলো হচ্ছে 3টি মৌলিক কণা। এছাড়া আমরা আরো কিছু কণা পাই, যেমন মোশন, নিউট্রিনো, এই ব্যাপারগুলো কিন্তু এখানে চলে আসতেছে। এই যে নিউট্রিনো কথাগুলো, মোশন কথা, এর আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম, এই ব্যাপারগুলো কিন্তু এখানে চলে আসতেছে। আচ্ছা, পরবর্তীকালে ইলেকট্রন এবং পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কারের পর সেই ধারণা পরিবর্তিত হয়, যেটা আমি আগেই বলে দিলাম যে পরবর্তীতে এই ধারণাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। আজ থেকে প্রায় 90 বছর আগে, কত বছর আগে? 90 বছর আগে নিউট্রন আবিষ্কারের দেখো বন্ধুরা, নিউট্রন আবিষ্কারের পর পদার্থবিজ্ঞানীদের কেউ কেউ ভেবেছিলেন কণা পদার্থবিজ্ঞানের সব কণার কথা জানা হয়ে গেছে। অর্থাৎ 90 বছর আগেই মনে করা হয়েছিল যে আসলে পদার্থবিজ্ঞানের যে কণা পদার্থবিজ্ঞান, এই কণা পদার্থবিজ্ঞানের সব কণা সম্পর্কে জানা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা এমন সহজ নয়, অর্থাৎ ব্যাপারটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। এর পরের বছরগুলোতে শত শত পদার্থবিজ্ঞানী কেবলই কণাদের সিঁড়ি ভেঙে আরো গভীরে গিয়েছেন। দেখো, আমি কিন্তু সেটাই বললাম যে পরবর্তীতে বিজ্ঞানীরা যখন একটার পর একটা ধাপে চলে গেছেন, তখন দেখতেছেন যে এই যে কণার একটার পর একটা সিঁড়ি ভেঙে, এখানে দেখো সিঁড়ি ভেঙে কথাটা বলতে বোঝানো হচ্ছে কি, যে একটার পর একটা ধারাবাহিকভাবে অনেক অনেক কণা সম্পর্কে জানতে পেরেছিলেন। কেউ এই কণাদের কর্মকাণ্ড ব্যাখ্যা করে তত্ত্ব দিয়েছেন, অর্থাৎ অনেক বিজ্ঞানী এই যে কণাগুলো কর্মকাণ্ড ব্যাখ্যা করে তাদের একটা তত্ত্ব দিয়েছিলেন। কেউ আবার ল্যাবরেটরিতে নতুন নতুন কণার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। তোমাদের একটা কথা মনে রাখবা বা বলে দেই, সেটা হচ্ছে যে এই যে কণা পদার্থবিজ্ঞান, এই জগৎটা আসলে বিশাল, এই জগৎটা আসলে অনেক বিশাল, সুবিস্তৃত। কিন্তু তোমাদের এই যে নবম শ্রেণীর বইয়ে যেহেতু নতুন একটা অধ্যায় যোগ করে দিয়েছে, এখানে খুবই অল্পভাবে তোমাদের যুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে দেখো বলছে যে এখন পর্যন্ত যে কণাগুলোর কথা বলা হয়েছে তাদের ভর নির্ধারণ করার জন্য হিগস বোজন, এটা একটু ভালো করে মনে রাখবা যে এটা কিন্তু পরবর্তীতে আসলে আবিষ্কৃত হয়েছে 2013 সালের দিকে। এরপরে দেখো যে কি বলছে, তাদের ভর নির্ধারণ করার জন্য হিগস বোজন নামে আরো একটি বোজনের অস্তিত্ব পদার্থবিজ্ঞানীরা আগেই অনুমান করেছিলেন। অবশেষে 2013 সালে সার্ন, এই যে বিজ্ঞানীর নামটা একটু মনে রাখবা, সার্ন নামের একটি গবেষণাগারে, এটা আসলে গবেষণাগারের নাম, একটি গবেষণাগারে বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন, যেটি এখন স্ট্যান্ডার্ড মডেলের তালিকায় দেখানো হয়। হিগস বোজনের আবিষ্কার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অনেক বড় একটা অর্জন। তো এই যে দেখো বন্ধুরা, এই যে ফার্মিয়ন এবং বোজন, এই যে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম আমরা যেটা বললাম, এই 3টা ব্যাপারকে যখন আমরা একসঙ্গে একটা চার্টভুক্ত করব, তখন ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায়। এখানে আসলে আমি ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি, এই চার্টটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। দেখো, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এটা কিন্তু ফার্মিয়নের ক্ষেত্রে প্রথম প্রজন্মের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি, প্রথমত ভাগ করেছিলাম 2 ভাগে, সেটা হচ্ছে একটা কোয়ার্ক আর একটা হচ্ছে লেপটন। এটা তো জানো, এটা হচ্ছে কোয়ার্ক, এটা হচ্ছে লেপটন। আবার তোমাদেরকে বলা হয়েছে যে প্রথম প্রজন্মের ক্ষেত্রে কোয়ার্ক হলো 2 প্রকার, একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। আবার দেখো, প্রথম প্রজন্মের ক্ষেত্রে লেপটন হচ্ছে আবার 2টা, একটা হচ্ছে ইলেকট্রন এবং কি ইলেকট্রন নিউট্রিনো, ভিই বা নিউ ই, ইলেকট্রন নিউট্রিনো। এরপরে দেখো বন্ধুরা, এটা গেল প্রথম প্রজন্ম। আবার দেখো দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে কোয়ার্ক আবার 2 প্রকার, সেটা হচ্ছে একটা চার্ম কোয়ার্ক আর একটা হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক। চার্ম কোয়ার্ককে আসলে সি দ্বারা প্রকাশ করা হয়, আর স্ট্রেঞ্জ কোয়ার্ককে এস দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখো আবার এই যে লেপটনকেও 2 ভাগে ভাগ করা যায় দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা মিউন আর একটা হচ্ছে নিউন নিউট্রিনো। এরপরে দেখো তৃতীয় প্রজন্মের ক্ষেত্রেও কোয়ার্ক আবার 2 প্রকার, সবগুলোর ক্ষেত্রে আসলে কোয়ার্ক 2 প্রকার, লেপটন 2 প্রকার। দেখো তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে কোয়ার্ক হলো 2 প্রকার, একটা হচ্ছে টপ কোয়ার্ক আর একটা হচ্ছে কি বটম কোয়ার্ক। আবার দেখো লেপটনও 2 প্রকার, একটা হচ্ছে টাউ আর একটা হচ্ছে টাউ নিউট্রিনো। এই যে দেখো, এই জায়গাতে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, অর্থাৎ এই লাইনটা হচ্ছে প্রথম প্রজন্ম, এই লাইনটা দ্বিতীয় প্রজন্ম, এই লাইনটা তৃতীয় প্রজন্ম। আবার দেখো, এটা গেল কিন্তু ফার্মিয়নের ক্ষেত্রে। আবার বোজনের ক্ষেত্রে দেখো, এই যে দেখো এখানে তোমাদের দেওয়া আছে একটা গ্লুয়ন হতে পারে, মানে তোমার হচ্ছে কোয়ার্কের ক্ষেত্রে গ্লুয়ন হতে পারে, ফোটন হতে পারে, গ্লুয়ন এবং কি ফোটন। আবার দেখো লেপটনের ক্ষেত্রে জেড বোজন এবং কি ডব্লিউ বোজন। এটা তোমরা যদি এর আগের পর্বটা, এই যে জেড বোজন, ডব্লিউ
জলীয় বোজন বা ফোটন বা গ্লুয়ন এই ব্যাপারটা তোমরা জানতে চাও, তাহলে আমাদের 6 নম্বর পর্বটা অবশ্যই দেখে নেবে, কারণ সেই পর্বতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে দেখো বন্ধুরা, এখানে তোমাদের আমি একটু আগে যেটা বললাম যে হিগস বোজন আসলে যেটা 2013 সালে আবিষ্কৃত হয় সার্ন নামের একজন গবেষণাগারে, মানে একটা গবেষণাগারে। তো সার্ন গবেষণাগারে যে 2013 সালে যে আবিষ্কৃত হয় একটা কণা, সেটার নাম হচ্ছে কি হিগস বোজন। এই হিগস বোজনটা এটা কিন্তু এই যে এখানে বোজনের তালিকাভুক্ত করা হয়েছে, যেহেতু এটা একটা বোজনের কণা। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড মডেল। আচ্ছা, তাহলে তোমাদের স্ট্যান্ডার্ড মডেলে আমি তোমাদেরকে বলবো আসলে এগুলোতে বুঝবার যতটা বিষয় তার তুলনায় বেশি একটু মুখস্থ, এজন্য এটা আসলে মুখস্থ রাখাটাই বেশি শ্রেয়। এরপর দেখো বন্ধুরা, তোমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। তো এই যে আপেক্ষিক তত্ত্ব, এই আপেক্ষিক তত্ত্ব কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনের, মনে রাখবা বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব একটা তত্ত্ব আছে, যে তত্ত্বটা আসলে এই একটা তত্ত্ব পুরো বিশ্বকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। তো বিজ্ঞানী আইনস্টাইনের এই আপেক্ষিকতা তত্ত্বটা সম্পর্কে তোমাদের এখানে একটু আলোচনা করা আছে, অর্থাৎ আপেক্ষিকতা তত্ত্বের যে সূত্রটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই ব্যাপারটা নিয়ে তোমাদের একটুখানি আলোচনা করা আছে। তো আমরা সেই ব্যাপারটা একটুখানি আলোচনা করি, তোমাদের যতটুকু করা আছে আমরা কেবল ততটুকুই করব। এই জন্যই আসলে আমরা এগুলো পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, না হলে আমরা সরাসরি টপিকটাই বুঝিয়ে দিতাম, যেহেতু তোমাদের ছোট ক্লাসে এত বিস্তারিত আলোচনা করার নাই। এরপর দেখো বন্ধুরা, আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি, এই জিনিসটাকে ইংলিশে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব গড়ে উঠেছে নিচের দুটি স্বীকার্য মেনে। সবচেয়ে মজার একটা ব্যাপার হলো এই যে আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব, এই আপেক্ষিকতা তত্ত্বটা মাত্র দুটি স্বীকার্যের উপর ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের উপর ভিত্তি করে আসলে আমরা কিন্তু এই যে E=mc² একটা সূত্র পেয়েছিলাম, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে খুব সম্ভবত আলোচনা করা হয়েছিল যে E=mc², আমরা একটা সূত্র পেয়েছিলাম। এটি আসলে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের উপর ভিত্তি করে। তো এই যে ছোট্ট একটা সূত্র, এই ছোট্ট সূত্র কিন্তু পুরো বিশ্বকে একেবারেই চেঞ্জ করে দিয়েছিল। এখনো পুরো বিশ্ব এই একটা ছোট্ট সূত্রের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। তোমরা এর আগে হয়তো বা ইতিহাস বইয়ে, মানে তোমার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে হয়তো তোমাদের প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তো তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকি দুইটা অঞ্চলে বা দুইটা রাজ্যে দুইটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। এই যে পারমাণবিক বোমাগুলো আসলে তৈরি করা হয় সম্পূর্ণই কিন্তু E=mc² সূত্রের উপর ভিত্তি করে, যেখানে ইটা হলো ফোটনের শক্তি, এমটা হলো বস্তুর ভর, আর সিটা হলো আলোর গতিবেগ। এরপরে দেখো, আমরা এটা নিয়ে যেহেতু আলোচনা পরবর্তীতে আসবে আমরা পরে করব, কিন্তু যে দুইটা স্বীকার্যের উপর ভিত্তি করে এই যে থিওরি অফ রিলেটিভিটি আছে, আমরা সেই দুইটা স্বীকার্য সম্পর্কে আগে জানি। প্রথমত 1 নম্বর স্বীকার্য হচ্ছে সব জড় প্রসঙ্গ কাঠামোই পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে। সব জড় প্রসঙ্গ কাঠামো, এখানে প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা কিন্তু চলে আসতেছে। তো বন্ধুরা, তোমাদের আসলে যখন প্রথম অধ্যায়ে আমরা একটুখানি হিন্টস দিয়েছিলাম যে আসলে গতি ব্যাপারটা নিয়ে, তো গতি ব্যাপারটা নিয়ে যেহেতু তোমাদের বর্তমানের বইয়ে নাই, এটি আসলে নতুন কারিকুলামে 8ম শ্রেণীর বইয়ে ঢুকিয়ে দিয়েছে, এই জন্য তোমাদেরকে গতি নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করেনি। তো এই যে স্থিতি বা গতি বুঝতে হলে আমাদেরকে কিন্তু প্রসঙ্গ কাঠামো বুঝতে হয়। প্রসঙ্গ কাঠামোটা মানে কি? প্রসঙ্গ কাঠামো মানে যার সাথে তুলনা করা হয় বা আপেক্ষিক বস্তু। ব্যাপারটা কেমন, আমি একটু যদি বাস্তব উদাহরণ দেই তাহলে তোমরা ভালো বুঝবে। ধরে নাও যে একটা বাসে পাশাপাশি দুইটা বন্ধু যাচ্ছ। মনে করো একটা বাসের সিটে পাশাপাশি দুই বন্ধুকে পাশাপাশি সিটে অবস্থান করে কোথাও যাচ্ছ। এখন বাস যখন চলমান তখন যদি বলা হয় এই যে তোমার অবস্থান কোথায়, আমি ধরে নিলাম এটা তুমি আর এটা তোমার বন্ধু, তাহলে আমি যদি বলি তোমার অবস্থান কোথায়, তাহলে তুমি কি বলবা? তুমি নিশ্চয়ই তোমার অবস্থান বলতে হলে তুমি হয়তো বাহিরে কোথাও দেখবা যে আশেপাশে বলার মতো কোন জায়গা আছে, অথবা তুমি কিছু একটা লোকেশন দেখবা, বা তোমার হচ্ছে বিভিন্ন ব্যানারে কোন জায়গায় লেখা আছে, এইভাবে দেখেই কিন্তু তুমি বলতে পারবা তোমার অবস্থান কোথায়। এখন দেখো, একটু চিন্তা করো, এখানে কিন্তু প্রসঙ্গ কাঠামোর টপিকটা কিন্তু চলে আসতেছে। প্রসঙ্গ কাঠামোর উপরে ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে অবস্থানটা। দেখো, আমি যদি বলি বাহিরের একটা বস্তুর সাপেক্ষে, তাহলে কিন্তু আমি তোমাকে গতিশীল বলতে পারি। ধরে নিলাম যেহেতু তুমি বাসে আসো, বাস যেহেতু চলমান,
তাহলে বাহিরে যদি একটা গাছের চিন্তা করি, সেই গাছের সাপেক্ষে কিন্তু তোমার অবস্থান প্রতি মুহূর্তে পরিবর্তন হবে, যেহেতু তুমি গতিশীল। এই ব্যাপারটা কিন্তু গতিশীল বা গতি আমরা বলতে পারি। কিন্তু একটু চিন্তা করো তো, তোমার সাপে মানে তোমার বন্ধুর সাথে তোমার অবস্থান তাহলে কিন্তু স্থির। কারণ কি, তোমার বন্ধু আছে তোমার পাশের সিটে বসে এবং তুমি তার পাশের সিটে বসে, তাহলে দুইজন পাশাপাশি, তোমাদের অবস্থানের কি কোনো পরিবর্তন হচ্ছে না। বাস কিন্তু গতিশীল, কিন্তু তারপরও তোমাদের অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে তোমার অবস্থানটা আমি যদি নির্ণয় করতে চাই, আমি যদি তোমার বন্ধুকে ধরে নেই, প্রসঙ্গ কাঠামো, এই যে আমরা যার সঙ্গে তুলনা করতেছি, একবার যদি তোমাকে তোমার বন্ধুর সঙ্গে তুলনা করি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো তুমি স্থির। কারণ বাস গতিশীল হোক সমস্যা নাই, কিন্তু তোমার বন্ধুর সাপেক্ষে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে তুমি স্থির। কিন্তু বাহিরে একটা গাছ বা স্টেশনের সাপেক্ষে তুমি কিন্তু কি গতিশীল। এই যে প্রসঙ্গ কাঠামো, এই জিনিসটাকে বলা হয় অর্থাৎ সাপেক্ষ, অর্থাৎ তুলনা করা হয় যার সঙ্গে। তো এখানে বলা হয়েছে যে সব জড় প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো কিন্তু জড়বস্তুই ধরে নেওয়া হয়, বা সাধারণত জড়বস্তুগুলি ধরে নেওয়া হয়, যা পদার্থবিজ্ঞানের সকল সূত্র একইভাবে দেখাবে। পদার্থবিজ্ঞানের যতগুলো আমরা সূত্র পাই, তার সব সূত্রই কিন্তু জড় কাঠামোর ক্ষেত্রে একই রকম হবে, কারণ মহাবিশ্বে এমন কোনো স্থির বস্তু খুঁজে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, আমরা এই যে ধরে নিলাম আমার অবস্থান বা তোমাদের অবস্থান বোঝানোর জন্য, তোমরা যখন রুমের ভিতরে থাকো, ধরে নিলাম দেয়ালটাকে তুমি সাপেক্ষে ধরতেছো, যে দেয়ালের সাপেক্ষে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি যে তুমি স্থির। কিন্তু এই দেয়ালটাকে আমরা স্থির ধরে নিলাম, কিন্তু দেয়ালটা প্রকৃতপক্ষে কি স্থির? মনে রাখবা, দেয়ালটা আমরা আমাদের বাহ্যিক চোখ দিয়ে স্থির দেখলেও দেয়ালটা কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয়। কেন নয়? কারণ এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতেছে। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার তোমার হচ্ছে সূর্য তার নিকটতম নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার দেখো চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এই যে একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতেছে, তার মানে মহাবিশ্বের সব কিছুই কি গতিশীল। যেখানে পৃথিবীটা গতিশীল, সেখানে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত একটা দেয়াল বা দালান কোঠা, তাকে আমরা কিভাবে স্থির ধরে নেব? তার মানে প্রকৃতপক্ষে দেয়ালটা স্থির নয়। তার মানে মহাবিশ্বে এমন একটা বস্তু খুঁজে পাওয়া সম্ভব নয় যেটা প্রকৃতপক্ষে স্থির। তার মানে আমরা বলতে পারি কি, এই ব্যাপারটা আসলে কি আপেক্ষিক। এই ব্যাপারটা আসলে কি আপেক্ষিক। আপেক্ষিক শব্দ অর্থ হচ্ছে সাময়িক, কিছু সময়ের জন্য। আমি চোখ দিয়ে দেখতেছি দেয়ালটা স্থির, তাই আমি স্থির ধরে নিচ্ছি। তাহলে দেখো, এবার কিন্তু তোমরা এইটুকু বুঝে যাওয়ার কথা যে সব জড় প্রসঙ্গ কাঠামোই পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একইভাবে বা একই রকম দেখাবে। এরপর দ্বিতীয় যে সূত্রটা বা দ্বিতীয় যে স্বীকার্যটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে সব জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর গতিবেগ একই হবে। ব্যাপারটা কি একটুখানি বুঝবার চেষ্টা করো। দেখো, আমি যদি বলি, ধরে নাও যে আমি একটা বাসে আছি বা আমার পাশে দিয়ে আর একটা বাস যাচ্ছে, আমি একটা বাসে আছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরে নিলাম যে আমি একটা বাসে আছি, এটা একটা বাস, এই বাসটা ধরে নিলাম এইদিকে গতিশীল। এরপরে দেখো আরেকটা বাস মনে করো একই দিকে গতিশীল, আরেকটা বাস কি একই দিকে গতিশীল। ধরে নিলাম যে এই বাসে একজন আমার বন্ধু আছে, এই বাসে আমি আছি, এই বাসে আমি আছি, এই বাসে আমার বন্ধু আছে। আমরা দুইজন কি একই দিকে গতিশীল। আমার বাসটি ধরে নিলাম যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ব্যাপারটা অনেকটাই এরকম, আমি ধরে নিচ্ছি আসলে এটা, যে ধরে নিলাম যে আমার বাসটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, আর আমার বন্ধুর বাসটা ধরে নিলাম যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এখন দেখো, দুটা বাস কিন্তু পাশাপাশি যাচ্ছে, কিন্তু একটা 60 কিলোমিটার আওয়ার বেগে, মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, আর একটা প্রতি ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমি যদি তোমাকে চিন্তা করি বা তুমি যদি আমাকে চিন্তা করো, অর্থাৎ বলতেছি যে আমি যদি আমার বন্ধুকে চিন্তা করি, আমার বন্ধু যদি আমাকে চিন্তা করে, তাহলে আমি কি বলতে পারি?
আমরা বলতে পারি যে আমার বন্ধুর তুলনায় আমি আসলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে বেশি বেগে গতিশীল, 20 কিলোমিটার পার আওয়ার বেশি বেগে গতিশীল, অর্থাৎ আমার বন্ধুর থেকে আমি 20 কিলোমিটার পার আওয়ার বেশি বেগে গতিশীল। এটা কিভাবে বললাম? কারণ কি, আমি কিন্তু এটা বুঝবো না যে আমি 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। আমি যেহেতু আমার বন্ধুর সঙ্গে এই বাসের সঙ্গে তুলনা করতেছি, এই বাসটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আমি যাচ্ছি 60, এই বাসটা যাচ্ছে 40, তাহলে আমি যদি এই বাসটার দিকে কল্পনা করে আমার অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করব? এই 60 থেকে 40কে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো কত? 20। তার মানে আমার মনে হবে আমি আসলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। কার সাপেক্ষে? আমার বন্ধুর সাপেক্ষে। ব্যাপারটা কিন্তু তোমরা বুঝবার চেষ্টা করো। সেম ভাবে আমাদের বাসের সঙ্গে একটা ট্রেন হতে পারে, যে একটা ট্রেন মনে করো 100 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, তার পাশে একটা বাস যাচ্ছে, ধরে নিলাম বাসটা তোমার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, বা ট্রেনটা হচ্ছে 100 কিলোমিটার আর তোমার হচ্ছে ধরে নিলাম বাসটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এখন তাহলে আমার আসলে অনুভবকৃত তোমার হচ্ছে গতির মানটা কত হবে? তাহলে আমি বলতে পারি 40। কিভাবে বলতে পারি? কারণ এই যে 100 থেকে 60 বিয়োগ করে আমার আসলে মনে হবে আমি 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এই ব্যাপারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখো, আমরা এই যে 60 বলতেছি, 40 বলতেছি, দুটার ক্ষেত্রে আমাদের বিয়োগফল চলে আসতেছে, যেটা আমাদের মনে হচ্ছে বা অনুভব করতেছি। কিন্তু আলোর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এমন নয়। আলোর ক্ষেত্রে ব্যাপারটা কেমন? ধরে নাও যে আমরা একটা উৎস থেকে আলো নিক্ষেপণ করতেছি, এটা একটা আলোক উৎস, সেই আলোক উৎস থেকে মনে করো আলো নিক্ষেপ করা হচ্ছে, এটা আসলে আলো। তো আলোক উৎস থেকে যখন আলো নিক্ষেপ করা হচ্ছে, আলোর আসলে গতিবেগ, প্রকৃত গতিবেগ হচ্ছে 3 × 10⁸। এটা একটু মনে রাখবা যে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যে আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বা আমরা যদি কিলোমিটারে বলি, তাহলে আমরা বলবো 3 লক্ষ কিলোমিটার। তো আমি আসলে এটা তোমরা মনে রাখবা, আমি আসলে তোমাদের বোঝানোর খাতিরে বা তোমাদের বোঝানোর জন্য একটু সহজভাবে ছোট মান ধরে নিচ্ছি। ধরে নিলাম যে আলো মনে করো হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ধরে নিচ্ছি আমি, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ আলোর প্রকৃত গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি ধরে নিচ্ছি যে আলো 20 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এখন ধরো আলোর কাছে বা আলোর সাপেক্ষে একই সোজা থেকে বা একই জায়গা থেকে ধরো আমি ওই একই দিকে আমি ধরো যাচ্ছি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আমি যাচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করো, আমি আলোর সাপেক্ষে, এখানে কিন্তু আলোকে আমার সাপেক্ষে বা আমি আলোর সাপেক্ষে আমি কিন্তু বলতে পারবো না যে এবার আমি আলোর তুলনায় 10 কিলোমিটার পার আওয়ার পিছনে, না, আমি কিন্তু এবার বলতে পারবো না যে আমি আলোর তুলনায় 10 কিলোমিটার পার আওয়ার পিছনে, কারণ আলো 20 আমার 10, তার মানে বিয়োগ করলে আমরা পাওয়ার কথা কত? 10। কিন্তু আলোর ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে না। আমার ক্ষেত্রে মনে হবে আমি 10 কিলোমিটার পার আওয়ার, যেহেতু আমি 10-এ যাচ্ছি, এই ব্যাপারটা আসলে অন্যভাবে নেই। ধরে নিলাম এটা 25 নেই, তাহলে একটু বুঝবার সুবিধা হবে। তাহলে দেখো 25 থেকে 10 বিয়োগ করলে আমাদের 15 হওয়ার কথা, তাহলে আমার মনে হতে পারে আমি আসলে 15 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, কিন্তু ব্যাপারটা এমন মনে হবে না। কেন মনে হবে না? কারণ হচ্ছে আমার কিন্তু মনে হবে আমি 10 কিলোমিটার পার আওয়ার বেগেই গতিশীল এবং আলো 25 কিলোমিটার পার আওয়ার বেগেই গতিশীল। কারণ আলোর ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না, কারণ আলোকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরতে পারি না, বা আমাদের সাপেক্ষ বস্তু ধরতে পারি না, বা তুলনা করতে পারি না আমরা আলোর সঙ্গে। এই জন্য আলোর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম হয় না। আলোর ক্ষেত্রে ব্যাপারটা ফিক্সড। আলো যে বেগে গতিশীল, আলো সব সময় একই বেগে গতিশীল, অর্থাৎ আলোর গতিবেগের কোনো পরিবর্তন হয় না। এই কথাটাই কিন্তু দ্বিতীয় স্বীকার্যে বলে দেওয়া হয়েছে। দেখো, সব জড় প্রসঙ্গ কাঠামোই আলোর গতিবেগ একই হবে, অর্থাৎ যতগুলো আমরা জড় প্রসঙ্গ কাঠামো পাবো, আমি তোমাদের প্রথমেই বলে দিলাম যে প্রসঙ্গ কাঠামোটা কি, যার সঙ্গে আসলে আমরা তুলনা করি, যতগুলো আমরা তুলনা করার মতো বস্তু পাবো তার সবগুলোর ক্ষেত্রেই আসলে আলোর গতিবেগের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা দেখো, তাহলে স্বীকার্য 1 এবং স্বীকার্য 2 তোমরা বুঝে গিয়েছো। এই দুইটা স্বীকার্য আসলে মূল থিম এখানকার। তারপরও এই দুইটা জিনিস আসলে আমরা একটু বিস্তারিত পড়ি। তোমরা যারা এই স্বীকার্য দুটি পড়েছো, তাদের কাছে প্রথম স্বীকার্যটি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হতে পারে। হ্যাঁ, তোমাদের কাছে এটা আসলে সহজই মনে হচ্ছে, কিন্তু দ্বিতীয় ব্যাপারটা কিন্তু একটু ডিপ,
একটু গভীর, কারণ দ্বিতীয় ব্যাপারটা বলতেছে যে সব প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আলোর গতিবেগ সমান, আলোর গতিবেগ কোনো পরিবর্তন হচ্ছে না। পুরোপুরি স্থির প্রসঙ্গ কাঠামো বলে কিছু নেই, যেটা আমি আগেই বলে দিলাম যে পৃথিবীতে বা মহাবিশ্বে এমন কোনো বস্তু খুঁজে পাওয়া সম্ভব নয় যেটা প্রকৃতপক্ষে স্থির। কারণ যেখানে মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, তারপরে তোমার উপগ্রহ একজন আরেকজনকে কেন্দ্র করে ঘুরতেছে, মানে একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে সেখানে আমরা এমন কোনো বস্তু কিভাবে খুঁজে পাবো যেটা আসলে স্থির? যেখানে সবকিছুই গতিশীল, সেখানে এমন কোনো বস্তু আসলে প্রকৃতপক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয় যেটা প্রকৃতপক্ষে স্থির। সব প্রসঙ্গ কাঠামোর বেলাতেই একটির সঙ্গে অন্যটির তুলনা করে দুটি কাঠামোর আপেক্ষিক বেগ বের করতে হয়, যেটা আমরা আলোচনা করেছি ইতোমধ্যে। পৃথিবী নিজেই সূর্যকে ঘিরে ঘন্টায় প্রায় লক্ষ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে। কাজেই কোনো জড় প্রসঙ্গ কাঠামোই আসলে বিশেষ কোনো কাঠামো নয়, সবকটাই এক। অর্থাৎ কোনো জড় প্রসঙ্গ কাঠামোই আসলে আলাদা নয়, আসলে সব ব্যাপারটা কিন্তু একই, কারণ সব ব্যাপারটাই কিন্তু আসলে গতিশীল। এখানে কিন্তু এটাই বোঝানো হচ্ছে। এরপরে দেখো, কাজেই ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে ভিন্ন পদার্থবিজ্ঞান হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে বস্তুটাকেই প্রসঙ্গ কাঠামো ধরি না কেন, সবগুলোর ক্ষেত্রে আসলে একই ব্যাপার ঘটবে। কারণ কি, সবগুলোই আসলে একই বেগে গতিশীল থাকবে। যেখানে পৃথিবীটাই গতিশীল, সেখানে পৃথিবীর মধ্যে আমরা যে বস্তুই ধরি না কেন, সব একই বেগে গতিশীল থাকবে। এখানে আসলে বস্তু ভেদে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই, এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে দ্বিতীয় স্বীকার্যটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে মিলে না। দ্বিতীয় স্বীকার্যটা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলতেছে না। আমি যেটা বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে তোমাদের এই যে একটু আগে এই যে উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণগুলো এটা আমাদের বাস্তব উদাহরণ, কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা দ্বিতীয় উদাহরণটা মিলবে না। এরপরে দেখো, একটা গাড়ি যদি ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে যায় আর তুমি যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাও, তাহলে তোমার মনে হবে অন্য গাড়িটি তোমার সাপেক্ষে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, যেটা আমি একটু আগে বুঝিয়ে দিলাম। দেখো, আমি বলে দিলাম যে আমি যাচ্ছি 60 কিলোমিটার পার আওয়ার বেগে, আমার বন্ধু হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আমার মনে হবে যে আমি আসলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছি। কারণ কি, এই যে আমি এর সাথে আমি একে তুলনা করতেছি, এই গাড়িটা যেহেতু 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, তার জন্য আমাকে মনে হবে যে আমি আসলে এর থেকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে বেশি বেগে গতিশীল আছি। সুতরাং আমার কাছে আসলে 20 ব্যাপারটা মনে হবে, সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো, কিন্তু দ্বিতীয় স্বীকার্যটি বলছে অন্য কথা। আমরা জানি কেউ যদি তোমার দিকে একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলোক রশ্মি পাঠায়, তোমার মনে হবে রশ্মিটি আলোর বেগে তোমার কাছে পৌঁছাচ্ছে। এখন তুমি নিজেই যদি আলোর অর্ধেক বেগে যেতে থাকো, তাহলে যদি আবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমার দিকে আলোক রশ্মি পাঠানো হয়, তাহলে একইভাবে আলো তোমার কাছে অর্ধেক বেগে পৌঁছানোর কথা, কিন্তু দ্বিতীয় স্বীকার্যটি বলছে তখনও আলোটি তোমার একই বেগে পৌঁছাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই যে এখানে দেখো আমি বুঝিয়ে দিলাম, অর্থাৎ আলোকে যদি তোমার হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছানো হচ্ছে আমি ধরে নিচ্ছি, আর আমি যদি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, তাহলে আমার কিন্তু আর এই ক্ষেত্রে মনে হবে না যে আমি আলোর তুলনায় 15 কিলোমিটার পার আওয়ার পিছনে, এই ব্যাপারটা কিন্তু আমার মনে হবে না। আমার ক্ষেত্রে আমি আলোর ক্ষেত্রে এবারও কিন্তু 25ই থাকবে, যে আলো কিন্তু 25 কিলোমিটার পার আওয়ার বেগেই গতিশীল, এবং আমার ক্ষেত্রে মনে হবে আমিও 10 কিলোমিটার পার আওয়ার বেগেই গতিশীল। আবার যদি আলোকে 30 কিলোমিটার পার আওয়ার বেগ ধরা হয়, তাহলে আলো কিন্তু এবার অর্ধেক সময়ে যাবে না, আলো কিন্তু এবারও 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আলোর ক্ষেত্রে গতিবেগের কোনো পরিবর্তনটা হবে না, আলো সব ক্ষেত্রেই সব জড় মাধ্যমে একইভাবে একই বেগে গতিশীল থাকে। এই ব্যাপারটাইকে আসলে দ্বিতীয় স্বীকার্যে বোঝানো হচ্ছে। আচ্ছা, তখনও আলোটি একই বেগে পৌঁছাবে। যাই হোক, আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য দুটি ব্যবহার করা হলে কি বিচিত্র ঘটনা ঘটতে থাকে, এবারে তোমরা তার কয়েকটি উদাহরণ দেই। অর্থাৎ এই যে আমাদের আলোর যে আমরা দুইটা স্বীকার্য পেলাম, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের উপরে দুইটা স্বীকার্য পেলাম, এই দুইটা স্বীকার্যের অনেক অনেক মজার মজার ঘটনা আছে। তার মধ্যে কিছু আছে সময়, এই যে সময় প্রসারণ, এই ব্যাপারগুলো কিন্তু খুবই মজার। তো বন্ধুরা, আসলে আমরা এই ব্যাপারটা আমরা আগামী পর্বে আলোচনা করবার চেষ্টা করব, তবে তোমাদের অবশ্যই পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ থাকবে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাকে ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।